টার্গেট 26 আজ আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নজরে চা বলয়ের ভোট। আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রণসংকল্প সভা। আলিপুরদুয়ারের মাঝের ডাবরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সরাসরি কথা বলবেন চা শ্রমিকের সঙ্গে। সভায় চা শ্রমিকদের অভাব অভিযোগ শুনবেন। চা শ্রমিকদের প্রশ্নের উত্তর দেবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, কথা বলবো। পার্থ রয়েছেন আমার সঙ্গে। পার্থ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক অভিনব পদ্ধতিতে জনসংযোগ করছেন। গতকাল বারুইপুরের পর আজ আলিপুরদুয়ার সরাসরি কন্ট্যাক্ট করছেন সাধারণ মানুষকে। আজ যেমন কথা বলবেন চা শ্রমিকদের সঙ্গে, তাদের অভাব অভিযোগ শুনবেন। এটা কতটা তাৎপর্যপূর্ণ, এরই পাশাপাশি কতটা উচ্ছ্বাস উদ্দীপনা এই মুহূর্তে লক্ষ্য করছো? কখন সভা শুরু হচ্ছে? একেবারে দেখো, উত্তরবঙ্গে কিন্তু আজ এই রণসংকল্প সভার সূচনা হচ্ছে উত্তরবঙ্গে, এবং সেই উত্তরবঙ্গ কোথা থেকে শুরু হচ্ছে না, উত্তরের চা বলয় দিয়ে। আদিবাসী অধ্যুষিত চা বাগান, একাধিক এলাকা, এখানে চা অধ্যুষিত এলাকা রয়েছে, যেখানে একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, পরবর্তীতে গেরুয়া সেখানে কিন্তু ফুল ফোটায়। তারপরে কিন্তু আমরা দেখেছি যে গত বিধানসভা নির্বাচনের পর আলিপুরদুয়ারের যে বিধায়ক, তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, এবং মাদারিহাট সেখানে যখন উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে একদম চা বলয়ের কিন্তু সেই মাদারিহাট কেন্দ্র, সেইখানেও কিন্তু উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল প্রার্থী। স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে, কেননা উত্তরবঙ্গের একটা বড় অংশ কিন্তু চা বাগান অধ্যুষিত। এখানে আদিবাসীদের ভোট একটা বড় ফ্যাক্টর, আর 26-এর এই বিধানসভা নির্বাচনের আগে তাই এই চা বলয়কে কিন্তু পাখির চোখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার যে কর্মসূচি, যেটা গতকাল বারুইপুরে শুরু হয়েছিল, দ্বিতীয় কর্মসূচি হিসেবে কিন্তু বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গকে, এবং উত্তরবঙ্গের এই চা বলয় যেখানে আছে। এই কর্মসূচি হবে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে। চারপাশে কিন্তু সবুজে ঘেরা চা বাগান, মাঝে একটা খেলার মাঠ রয়েছে, সেখানেই কিন্তু তৈরি করা হয়েছে র্যাম্প, যে যেমনটা গতকাল বারুইপুরে করা হয়েছিল, সেই আদলেই কিন্তু র্যাম্প তৈরি করা হয়েছে। তার চারপাশে কিন্তু শ্রমিকরা বসে থাকবেন। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে র্যাম্পের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গিয়ে তিনি সরাসরি চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগ সমস্যার কথা তিনি শুনবেন, এবং তার যাতে দ্রুত সমাধান হয় তার আশ্বাস দেবেন। স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা তো বটেই, চা বাগানের যে শ্রমিকরা, যাদের একাধিক অভিযোগ অভাব রয়েছে, একাধিক চা বাগান বন্ধ রয়েছে, যদিও তাদের পাশে কিভাবে রাজ্য সরকার আরও থাকে সেই দাবি যেমন তারা জানাবে, এবং তারাও চা শ্রমিকরা আশাবাদী নতুন কিছু আশার কথার শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এবং সেই আশাতেই তারা কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছেন এই মাঝের ডাবরি চা বাগানের যে মাঠ, যেখানে মূল অনুষ্ঠান হবে, যেখানে র্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু ভিড় জমিয়েছেন। আশপাশের বিভিন্ন চা বাগান থেকে যেমন শ্রমিকরা আসছেন, সেমনি এই মাঝের ডাবরি চা বাগানের শ্রমিকরাও কিন্তু থাকছেন। আমরা জানি যে একাধিক প্রকল্প রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর চা শ্রমিকদের জন্য একাধিক নতুন প্রকল্প নিয়ে এসছে। যেসব চা বাগান বন্ধ রয়েছে, বেশ কিছু চা বাগান খোলার ব্যবস্থা করা হয়েছে, যেগুলো চা বাগান বন্ধ রয়েছে সেখানে ফাউলের ব্যবস্থা করা হয়েছে, যাতে শ্রমিকদের পার্থ, অর্থাৎ এই চা শ্রমিকদের মজুরির প্রশ্নে বারবারই তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে এসেছে, এবং সেখানে আজ সরাসরি ইন্টারঅ্যাকশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা শ্রমিকদের, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে সভার কাজ। অনেক ধন্যবাদ তোমায়। এবং গতকালই আমরা দেখেছি বারুইপুরে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকেও সুর চড়িয়েছেন। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুতেই যুদ্ধের দামামা বাজিয়ে দিল তৃণমূল। ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 মাস রাজ্য জুড়ে জনসভা করবেন তিনি। শুরুটা হলো শুক্রবার বারুইপুর থেকে। 2024-এর লোকসভা ভোটকে লক্ষ্য করে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক। 26-এ বিধানসভা ভোটের আগে তার রণসংকল্প যাত্রা। প্রচারের ময়দানে অভিষেক, তৃণমূলের কর্মসূচিতে ফের র্যাম্প। শেষবারেই র্যাম্প দেখা গিয়েছিল তৃণমূলের ব্রিগেডের সভায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে র্যাম্পে হেঁটেছিলেন দলের লোকসভার প্রার্থীরা। এবার অভিষেকের বারুইপুরের সভায় র্যাম্প। এই র্যাম্পে এমন 3 ভোটারকে হাঁটালেন অভিষেক, নির্বাচন কমিশনের তালিকায় যারা মৃত। এমন 3 ভূতই তৃণমূলের সভায়। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা।
আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। মূল মঞ্চে বিরাট এলইডি, ঠিক কনসার্টের মতো। মঞ্চের সামনে প্লাস চিহ্নের মতো র্যাম্প। মূল মঞ্চ 3টি, মাঝের মঞ্চে অভিষেক, সাংসদ এবং বিধায়করা। অন্য দুটি মঞ্চে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এবং অন্য নেতারা। এই বারুইপুর থেকে শুরু, এবার রাজ্য জুড়ে সভা করবেন অভিষেক। তৃণমূলের স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অভিষেকের কর্মসূচি চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বারুইপুরের পর শনিবার অভিষেকের জনসভা আলিপুরদুয়ারে, তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সব প্রান্তেই সভা করবেন অভিষেক। এবারের ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশকারী সন্দেহেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালী খাতুনকে। আদালতের নির্দেশে যাকে দেশে ফেরানো হয়েছে। 6ই জানুয়ারি রামপুরহাটে সভা অভিষেকের। ওই দিন সোনালী খাতুনের সঙ্গেও দেখা করবেন তিনি। মতুয়াগড় থেকে রাজবংশীদের এলাকা, কলকাতা থেকে নন্দীগ্রাম, সব জায়গাতেই যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মসূচি শেষ হবে 27শে জানুয়ারি হাওড়ায়। নিউজ 18 বাংলা। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বসে নেই কিন্তু বিজেপিও। টার্গেট 26 আর ভোটমুখী বাংলায় জোর প্রচারে বিজেপি। আজ শুভেন্দু, সুকান্ত, মিঠুনের সভা রয়েছে। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে, আরো বিশদে জানাবেন সুস্মিতা। ভোটমুখী বাংলায় বসে নেই বিজেপিও, একসঙ্গে 3 হেভিওয়েট আজ ময়দানে। দেখো, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এ রাজ্যের সকল নেতৃত্ব থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের নেতাকে বলে গিয়েছেন, টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন যে মাঠে ময়দানে থাকতে হবে। আগে নিচু স্তরের সংগঠন মজবুত করুন, পরিবর্তন সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প সভার মধ্যে দিয়ে প্রচার বাড়ান। সেই মোতাবেক আজ মিঠুন চক্রবর্তী, তিনি থাকছেন ধূপগুড়িতে, জলপাইগুড়ির অন্তর্গত ধূপগুড়ি, সেখানে তিনি জনসমাবেশ করবেন। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সকালে কর্মসূচি রয়েছে নন্দীগ্রামে এবং তিনি বিকেলে ব্যারাকপুরে, সেখানে ভাটপাড়ায় তিনি সেখানে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগদান করবেন। অন্যদিকে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও আজ পরিবর্তন সংকল্প সভায় যোগদান করবেন কলাইকুণ্ডা প্রাইমারি স্কুল গ্রাউন্ডে। সুতরাং 3 হেভিওয়েট নেতৃত্ব, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, তারা 3 জনেই আজ ময়দানে, 3 জনেই আজ পরিবর্তন সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প সভার মধ্যে দিয়ে রাজ্য পরিবর্তনের যে ডাক বিজেপি দিয়েছে সেই ডাকটা আরো বেশি করে জোরালো করতে চাইছেন। এবং অবশ্যই তার আগামী নির্বাচনের লক্ষ্যে প্রচারের ময়দানে যে ঝাঁপিয়ে পড়েছে সেটা বলাই বাহুল্য। একদমই, অর্থাৎ 26-এর টক্কর জোর কদমে শুরু হয়ে গেল বলাই যায়। অনেক ধন্যবাদ সুস্মিতা। 26-এর ভোটে সংখ্যার লড়াই, শুভেন্দু অধিকারীর মুখে আসন চ্যালেঞ্জ, আসন বাড়ানোর পাল্টা চ্যালেঞ্জ অভিষেকে। হিন্দু ভোট 1 হলে 220 আসনের দাবি শুভেন্দুর, 26-এ 214-র বেশি সিটের দাবি অভিষেকের। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল। প্রথমবার আমি 2000 ভোটে জিতেছিলাম। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে,
সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। শুভেন্দুর বদলা বনাম অভিষেকের শিক্ষা, বদলা নিতে বদলের ডাক শুভেন্দু অধিকারীর। বিজেপিকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 26-এর মহারণে হুঙ্কার শাসক বিরোধীর। আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয় রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে। কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। বদলা চান তো? বদলা যদি চান বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন? এই লালি 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমনভাবে শক্তিশালী করতে হবে। কৃষি দপ্তরের অনুমতি ছাড়া চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেখানে কৃষি বিপণন দপ্তরেরও অনুমতি নেওয়া হয়নি। এবার সেই ঘটনায় চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ বিতর্কে কৃষি বিপণন দপ্তর রিপোর্ট দিল মুখ্য সচিবকে। সোমরাজের থেকে আরো ডিটেলে জানবো। সোমরাজ, এই রিপোর্টে কি বলা হলো? দেখো, তুমি দেখেছো যে আমরা লাগাতার জানিয়ে গেছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড তারা চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করে এবং সেখানে অনুমোদন না নিয়ে নিয়োগ করা হয়। সেই বিষয় নিয়ে মুখ্য সচিবের তরফে রিপোর্ট চাওয়া হয়েছিল কৃষি বিপণন দপ্তরের সচিব থেকে। সেই রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে নবান্নে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে অর্থ দপ্তরের অনুমোদন না নিয়ে নিয়োগ করা হয়েছিল, সেই নিয়োগ বাতিল করা হয়েছে। কিন্তু ভবিষ্যতে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া নিয়োগ করা হবে না। এমনকি কৃষি বিপণন দপ্তরেরও অনুমোদন নেয়নি ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, যেটা 19শে ডিসেম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, যা গত 24শে ডিসেম্বরই সেই নিয়োগ বিজ্ঞপ্তি তারা বাতিল করে, কারণ অনুমোদন না নেওয়ার কারণে। সেই বিষয় নিয়েই রাজ্যের মুখ্য সচিব রিপোর্ট চেয়েছিল কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে এবং সেখানেই নবান্নের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে যখন এই ধরনের নিয়োগ হবে সেখানে যাতে নিয়ম মেনে চলা হয়। অর্থাৎ গত মে মাসে মুখ্য সচিবের যে নির্দেশিকা ছিল নিয়োগ নিয়ে, সেই নির্দেশিকা যাতে মেনে চলা হয় এবং কৃষি বিপণন দপ্তরের তরফে রিপোর্টে জানানো হয়েছে ভবিষ্যতে এই ধরনের নিয়োগ হলে দপ্তরের অনুমোদন নেওয়া হবে, পাশাপাশি অর্থ দপ্তরেরও অনুমোদন নেওয়া হবে। যেভাবে একটি নিয়োগ করতে গেলে ফাইল পাঠানো হয় সেইভাবেই ফাইল পাঠানো হবে, তেমনটাই কৃষি বিপণন দপ্তরের সচিবের রিপোর্ট জমা পড়েছে নবান্নে বলে সূত্রের খবর। অর্থাৎ চুক্তিভিত্তিক যে ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, সেই কাণ্ডে রিপোর্ট জমা পড়লো নবান্নে এবং সেই রিপোর্টেই স্পষ্ট করে জানানো হয়েছে যে তারা কৃষি বিপণন দপ্তরেরও অনুমোদন নেয়নি, অর্থ দপ্তরেরও অনুমোদন নেয়নি। নবান্নের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে আগামী দিনে এই ধরনের কোনো নিয়োগ হলে যাতে তারা সতর্ক থাকেন। ধন্যবাদ সোমরাজ। এর আগেও নিউজ 18 বাংলার খবরের জেরে বাতিল হয় কৃষি বিপণন দপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক 26 জন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য গত 19শে ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্যের কৃষি বিপণন দপ্তর। অভিযোগ, এর জন্য অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হয়নি। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। কৃষি বিপণন দপ্তরের 19শে ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল।
এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তরের অনুমতি না থাকাতেই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। কি কারণে অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে কারা রয়েছেন, এই সব প্রশ্নের জবাব চেয়েছেন মুখ্য সচিব। 19শে ডিসেম্বরের বিজ্ঞপ্তির আগে গত ফেব্রুয়ারিতেও কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেই মতো নিয়োগও হয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 9 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 2 জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1 জন, এই 14 জনকে নিয়োগ করা হয়। ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের পরে ফেব্রুয়ারির এই নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন জোরালো হচ্ছে। ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরের নিয়োগ কি অর্থ দপ্তরের অনুমতি নিয়ে করা, নাকি সরকারের অনুমতি ছাড়া শুধুমাত্র বিভাগীয় মন্ত্রীর নির্দেশে 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে? অর্থ দপ্তরের অনুমতি না নেওয়া হলে ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি ও নিয়োগও কি বাতিল হবে? সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আরজিকর আন্দোলনে নেতৃত্বে থাকা জুনিয়র ডাক্তারদের সংগঠনে দুই মত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়লেন অনিকেত মাহাতো। সংগঠনের ট্রাস্টের কমিটি গঠন নিয়ে বিবাদ, আর তার জেরেই ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা অনিকেতের। আন্দোলনের আর এক মুখ আশফাকুল্লাহ নাইয়ার পাল্টা দাবি, কোনো একজনের জন্য আন্দোলন দানা বাঁধে না। আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। শুধুমাত্র একজন ব্যক্তি তো কোনো আন্দোলনও গড়ে তুলতে পারে না, একজন ব্যক্তি কোনো ট্রাস্ট ফরমেশনও করতে পারে না। 2024-এর অগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুন। আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছিল অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদারদের। পরে তারাই তৈরি করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন অনিকেত মাহাতো। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, শুক্রবার সাংবাদিক বৈঠক করেন। আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, দ্বিমতের জায়গা কোথায়? আমাদের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের যে ডিড, সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন। যদি আমরা ইনকর্পোরেট না করি তাহলে সত্যিকারের তাকে এম্পাওয়ার করা হয় না। আইনি পরামর্শ নিয়ে, আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল। তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে। যেহেতু তারা দ্বিমত পোষণ করে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসে। অনিকেতের পদত্যাগে সংগঠনের মধ্যে এখন দুই মত। একদিকে মুখ খুললেন অনিকেত, অন্যদিকে সরব আন্দোলনের আরেক মুখ আশফাকুল্লাহ নাইয়া। পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। শুধুমাত্র একজন ব্যক্তি তো কোনো আন্দোলনও গড়ে তুলতে পারে না, একজন ব্যক্তি কোনো ট্রাস্ট ফরমেশনও করতে পারে না। পরবর্তী পদক্ষেপে অবশ্যই আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্ট কিভাবে নতুন করে ফরমেশন করা যায়, কিভাবে ইনকর্পোরেট করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে নীতি, যে আদর্শ নিয়ে যে জায়গা থেকে আমরা শুরু করার চেষ্টা করেছিলাম, আমার মনে হয় সেটা এখনো পর্যন্ত অটুট থাকবে। এবং যদি কোনো ভুল বোঝাবুঝি জায়গা থাকে, সেটাও আলোচনা করার রাস্তা এখন আমার মনে হয়। এই সংগঠনটার উপরে কোনো আঙুল না উঠুক, এটা আটকাতে আমরা বদ্ধপরিকর। আরজিকরের ঘটনার পর রাজ্যের 26টি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পরে তৈরি হয় বোর্ড অফ ট্রাস্ট। তাতে ছিলেন অনিকেত মাহাতো সহ 5 জন। সম্প্রতি ভোটের মাধ্যমে সংগঠনের একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এখানেই আপত্তি তোলেন অনিকেত। তারপর সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। তবে কি আরজিকর আন্দোলনে নেতৃত্বে থাকা জুনিয়র ডাক্তারদের সংগঠনে ফাটল? নিউজ 18 বাংলা। বিস্ফোরক শিশির অধিকারী, জেলায় তৃণমূলকে আনা বড় ভুল বলে দাবি। বিজেপির সভায় দাবি কাঁথির প্রাক্তন সাংসদের। ভুল করেছিলাম, ক্ষমা করবেন মন্তব্য শিশিরের। নাটক বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের। এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা করে দিবেন। একটা ভুল পথে চলে গেল এবং সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। আমি ভুল করেছিলাম, আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম। আপনারা ক্ষমা করবেন। ক্ষমা করে 26 সালের
একবারে পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন মোদীজির নেতৃত্বে। শিশিরবাবু বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ মানুষ, কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না। তৃণমূল থেকে আপনারা প্রচুর সম্মান পেয়েছেন, পদ পেয়েছেন। তৃণমূল যেটা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন, সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। দত্তপুকুরে বাড়িতে আগুন লাগিয়ে দিল চোর। টাকা গয়না না পাওয়ায় আগুন বলে অনুমান। উত্তর 24 পরগনার দত্তপুকুরের ঘটনা। কথা বলবো, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, কি অভিযোগ? দেখো, দত্তপুকুরের পূর্বাচল এলাকায় চোর চুরি করতে ঢুকলেন বাড়িতে, কিন্তু সেখানে কোনো রকম ভাবে কোনো অলংকার, টাকা পয়সা কিছুই পেলেন না। ফলে রাগে অর্থাৎ সেই দম্পতির বাড়িতে গিয়ে একেবারে আগুন ধরিয়ে দিলেন। অর্থাৎ একেবারে চুরি করার জন্য বাড়ির দরজা, জানালা এবং শাটার, সেগুলো গ্রিল ভেঙে সেগুলো চোরের দল কিন্তু বাড়িতে ঢুকে লন্ডভন্ড করে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে লকার, সেগুলো ভাঙে, কিন্তু কোনো টাকা পয়সা, সোনা গয়না কিছুই পেলেন না। ফলে চুরি করতে এসে কিছুই না পেয়ে রাগে একেবারে অনেক ধন্যবাদ জিয়াউল। সকালবেলা আজকে ফোন গেল এখান থেকে যে এরকম বাড়িতে নাকি আগুন লেগেছে। এসে দেখলাম যে সব বাড়িতে বাইরে লোকজন, সমস্ত পোড়া জিনিস সব চারিদিকে ছড়িয়ে রয়েছে। দরজা তো ভাঙা, সমস্ত কোলাপসেবল গেটের ওই লকিং এর জায়গাটা সব ভাঙা, গ্রিল ঠিল কেটে বোধহয় ঢুকেছে আর কি। ফার্নিচার তো পুড়ে গেছে, এসি, ফ্যান সমস্ত নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটাই মনে হয়, সেই আক্রোশেই হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। না, সেরকম কিছু ভ্যালুয়েবল ছিল না। আতঙ্কিত তো বটেই, আমরা তো খুবই আতঙ্কিত। মর্মান্তিক। ওই বাড়িতে যারা থাকেন বয়স্কই দুজন চিকিৎসার জন্য গেছিল মেয়ের কাছে, বাড়ি তালা দিয়ে রেখে গেছিল। আমি আমার পাটে এরকম কখনো দেখিনি যে চুরি করতে আসার পর বাড়িতে কিছু নেই দেখে এইভাবে আগুন দিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসনকে অবশ্যই বলবো এদিকে একটি বাড়তি নজর দিতে। রাত করে যদি ওনারা টহলের কোনো বা এখানটা কোনো ব্যবস্থা করেন তদারকি, এলাকার মানুষ একটু শান্তিতে থাকতে পারে। কারণ তারাও বলছে রাত্রিবেলা প্রচুর বাইকার নাকি এখান থেকে যায়।